লাইভের অপশনটা আবার রিফ্রেশ করতে হচ্ছে স্যার একটু। স্যার আমরা তো স্যার এখন রেডি আছি স্যার। এটা কি লাইভে আমরা চলে যাচ্ছি স্যার তাহলে। মেইন পেজ চলে গেছেন। স্যার উই আর লাইভ। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের নিয়মিত আয়োজন হায়ার স্টাডিজ অ্যাব্রড টকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ASM মঞ্জুরুল হাসান, যিনি বর্তমানে পিএইচডি ক্যান্ডিডেট এবং রিসার্চার হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, অস্ট্রেলিয়াতে। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ পিনন। প্রথমে ধন্যবাদ তোমাকে এবং সংশ্লিষ্ট সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকেও, স্যার আপনার সময় করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। স্যার, আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্য হচ্ছে এই প্রোগ্রামটা অর্গানাইজ করার মাধ্যমে বাংলাদেশে যেসব শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষা নেওয়ার স্বপ্ন দেখছে অথবা ধরেন কোন রকম পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে গাইড করা। তো আজকে আমরা এই পর্যন্ত অনেকগুলো দেশ নিয়ে কাজ করেছি, অনেকগুলো দেশের সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি, যাতে আমাদের সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে একটা ক্লিয়ার ভিউ দেওয়া যায় তারা কোন কান্ট্রি, তাদের মেরিট, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন, তাদের কালচারাল ডিফারেন্স সবকিছু মিলিয়ে কোন কান্ট্রি প্রেফার করেন তারা, তার উপর একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব হচ্ছে অস্ট্রেলিয়া এবং সুইডেন, এই দুটি কান্ট্রি নিয়ে স্পেসিফিক্যালি। স্যার, আপনি যদি এখন আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতেন। আচ্ছা, থ্যাংক ইউ পিনন ফর গিভিং মি দ্য ফ্লোর। আচ্ছা, প্রথমে পিনন আমার ডিরেক্ট স্টুডেন্ট আন্ডারগ্রেডের। ও আমরা একসাথে থিসিসও করছি, সো অনেক দিন থেকেই পরিচিত আর কি। তো যেটা পিনন যেটা বলতে বললো, আমাকে বলা হয়েছে যে লাইক মাস্টার্স এবং পিএইচডির জন্য মোস্টলি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য প্রিসাইসলি সুইডেন এবং অস্ট্রেলিয়াতে আমাদের স্টুডেন্টরা বা আমাদের যারা আছে আমাদের দেশে কিভাবে অ্যাপ্লাই করতে পারে বা কিভাবে কোন প্রসেসে অ্যাপ্লাই করা যায় বা কি কি জিনিস দরকার বা আসার পরে কি কি ইস্যু ফেস করতে হইতে পারে বা কি কি হয়, এগুলা নিয়ে আমি আমাদের টাইম কনস্ট্রেন্ট আছে, তারপরে আমি যতটুকু পারি কভার করার চেষ্টা করব। সো আমি অলরেডি পিনন বলছে, আমি এসএম মঞ্জুরুল হাসান, আমি হচ্ছে ব্যাচেলর কোর্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আইইউটি থেকে 2005 এ 2005 এ এরপর হচ্ছে 2009 এ আমরা গ্রাজুয়েট করি। দেন হচ্ছে আমি টেলিকম সেক্টরে কাজ করছি, নোকিয়া সিমেন্স নেটওয়ার্ক, এরিকসনে ছিলাম অনেকদিন, বাংলালিংকে ছিলাম। 2014 এ হচ্ছে আমি মাস্টার্স করতে যাই সুইডেনে লিংকশোভিং ইউনিভার্সিটিতে এনার্জি ইঞ্জিনিয়ারিং নিয়ে, সুইডিশ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। 2016 এ ব্যাক করি, দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিতে জয়েন করি আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করি লেকচারার হিসেবে। দেন 2020 তে আমি আবার হচ্ছে আমার পিএইচডি পার্সু করতে আসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে। আমার পিএইচডির রিসার্চের টপিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ম্যানেজমেন্ট। তো আমার সুপারভাইজার হচ্ছে প্রফেসর আন্দ্রা ত্রিয়ানি। তো আমরা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং আইটি তে আমরা ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ম্যানেজমেন্ট
ইন্ডাস্ট্রি 4.0 এগুলোর সিনক্রোনাইজেশন নিয়ে কাজ করছি আর কি। তো ইনিশিয়ালি এই হচ্ছে আমার আহ, তো প্রথমেই যদি বলি যে লাইক মাস্টার্স এর ব্যাপারটাকে দিয়ে আমি প্রথমে একটু শুরু করতে চাই। আমি ইন জেনারেল বলে যাব, আমি রিকোয়েস্ট করব সংশ্লিষ্ট যারা আছে যদি কোনো পার্টিকুলার কোয়ারি থাকে পিননকে জানাতে বা এমনি জাস্ট এমনি পোস্ট করতে। এমনি আমরা চেষ্টা করব যে আমি যতটুকু জানি আমার জানার মধ্যে আমি কোশ্চেনের কোয়ারি গুলোর অ্যান্সার দিতে। সো ফার্স্টে যেটা মাস্টার্স এর জন্য আসলে ইউরোপের ব্যাপারটা যদি আমি বলি, ইউরোপে নরমালি যেটা হয় যে নর্থ আমেরিকাতে স্পেশালি কানাডা বা ইউএসএ তে বা অস্ট্রেলিয়াতে মাস্টার্স হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ, একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক। সো মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে সাধারণত ওরা কোনো এডিশনাল ফান্ডিং দেয় না, মানে ইউনিভার্সিটি রিসার্চের জন্য কোনো ফান্ডিং তারা দেয় না, যেহেতু এটা মোস্টলি কোর্স ওয়ার্ক বেসড। সো এইটা মেজরিটি আমি যেটা দেখে এসেছি যে স্টুডেন্টরা এখানে যারা পড়তে আসে আইদার সামহাও তারা একটা নিজেদের ফিনান্সিং এর অ্যারেঞ্জমেন্ট করে আসে, কিছুটা করে আসে, দেন এখানে এসে অনেকে পার্ট টাইম জব করে বা সামহাও কিছু একটা লিভিং এর ম্যানেজ করে। বাট মাস্টার্স বা রিসার্চ যেটা সেইটাতে হচ্ছে মোস্টলি মাস্টার্স লেভেলে আমাদের অস্ট্রেলিয়াতে হচ্ছে স্কলারশিপ দেয়, অনেককেই দেয়, বাট একটু কম্পিটিটিভ। তো এইটা হচ্ছে অস্ট্রেলিয়াতে লাইক শুধু অস্ট্রেলিয়া না, মাস্টার্স বা রিসার্চের অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, কানাডা, ইউএসএ সবগুলোতে আমি যতটুকু জানি যে স্টুডেন্টের যে পার্টিকুলার রিসার্চ ইন্টারেস্ট থাকে যে ফিল্ডে, ওই প্রফেসরকে মেল দিতে হয় ইউনিভার্সিটি ধরে ধরে। প্রত্যেক ইউনিভার্সিটিতে গেলেই দেখতে পাওয়া যায় যে ফাইন্ড এ সুপারভাইজার বা এক্সপার্টাইজ বলে একটা অপশন থাকে। ওখানে একটু সময় দিতে হয়, সময় দিয়ে দিয়ে লেটস সে কোন একজন স্টুডেন্টের পছন্দের টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা রিনিউয়েবল এনার্জির কথা বেশি বলা হয় কারণ আমি আসলে এনার্জি ফিল্ডের, এই জন্য একটু মানে পুরো সেশনে হয়তো রিনিউয়েবল এনার্জির এক্সপেরিয়েন্স একটু বেশি আসতে পারে, সেই জন্য প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেইটা আসলে লাইক আমি যদি সোলার এনার্জির উপরে করতে চাই বা লাইক আমি যদি বায়োগ্যাসের উপরে করতে চাই, আমাকে আসলে এই নর্থ আমেরিকা প্লাস এই মালয়েশিয়া, সাউথ কোরিয়া এদেরকে ইউনিভার্সিটিতে যে খুঁজতে হবে ডিপার্টমেন্ট ওয়াইজ যে পার্টিকুলার কোন ফ্যাকাল্টি মেম্বার বা রিসার্চার উনি এই ফিল্ডে কাজ করছেন। দেন যেটা হবে উনাকে মেইল করতে হবে। ডেফিনেটলি মেইল করার কিছু ফরম্যাট আছে, শুধু ইন জেনারিক মেইলে সাধারণত রিপ্লাই প্রফেসররা দেয় না। এবং এর আরেকটা মানে মেইন ইস্যু হচ্ছে যে আমরা অনেক সময় যে মেইল করি, আমাদের যে মেইল আইডি যেটা অনেকেই আসলে মানে সিরিয়াসলি ব্যাপারটা নেয় না। প্রফেসরদেরকে যখন মেইল করা হয় আমরা স্টুডেন্টরা প্রায় হচ্ছে জেনারিক মেইল ইউজ করি, লাইক রকেট 230 বা যে কোনো একটা নিকনেম দিয়ে একটা নাম্বার দিয়ে @gmail বা ইয়াহু এরকম ইউজ করি। তা আমি প্লিজ রিকোয়েস্ট করব যারা সামনে মেইল করবেন প্রফেসরদেরকে বা টিচারদেরকে, আপনারা প্লিজ একটা ফর্মাল মেইল আইডি ইউজ করেন। জিমেইল এটা হতে পারে জিমেইলের বা হটমেইলের বা যে কোনো সার্ভারের, কিন্তু লাইক মেইল আইডি দেখে যেন প্রফেসরের মনে মানে জিনিসটাকে ফানি মনে না হয়। লাইক কারো নাম যদি হয় যে লাইক অনুপম আজিম, তো অনুপম.azim@hotmail, অথবা আপনি যদি মানে এমন কিছু মেইল আইডি নেন যেইটাতে হচ্ছে প্রফেশনাল মনে হয় মেইলটাকে। অনুপমের কথা বললাম কারণ প্রবাবলি অনুপম বায়োস্টের স্টুডেন্ট, এই জন্য ওর কথা বললাম, ওর স্ক্রিন দেখা যাচ্ছে আর কি। তো এই মেইল করাটা কিন্তু লাইক একটা আর্ট। অনেকে যেটা করে যে জেনারিক মেইল করে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা ফিউচারে মেইল করতে যাচ্ছেন এই নর্থ আমেরিকা প্লাস হচ্ছে এই অস্ট্রেলিয়ার মাস্টার্স এর জন্য বা মালয়েশিয়ান মাস্টার্স এর জন্য, আপনারা একটু ওই প্রফেসরটার প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করবেন। উনি পার্টিকুলার কোন রিসার্চ নিয়ে কাজ করছেন, রিসেন্ট কোন রিসার্চ নিয়ে কাজ করছেন, আপনি ওই ফিল্ডে কি করেছেন বা কি করতে চান, এগুলো একটু ডিটেলস পড়াশোনা করে দেন আপনি মেইল করেন। সিভিটাকে খুব ভালোভাবে বানাতে হবে। সিভির ফরম্যাট আছে যে লাইক
একাডেমিক সিভি বা জবের সিভি, তো আপনারা দেখবেন যে ওই হার্ভার্ডের বা ক্যালটেকের ওরা বিভিন্ন ওই একাডেমিক সিভির স্যাম্পল ওরা আপলোড করে দেয়, বা আপনারা একটু গুগল করলেও পাবেন। সো অনেকেই যেটা করে যে প্রফেশনাল সিভি একাডেমিক সিভি হিসেবে সেন্ড করে। সো আমি প্লিজ রিকোয়েস্ট করবো এটা করবেন না। সিভিটাকে খুব ভালো মতো বানাতে হবে, পার্টিকুলার রিসার্চ ফিল্ড ম্যাচ করে কিনা। সোজা কথা হচ্ছে জিনিসটা এইভাবে চিন্তা করেন যে আপনি একটা ইন্ডাস্ট্রি আপনার আছে, অথবা আপনার একটা রিসোর্স আছে, বা আপনি একটা দোকান চালান। আপনি ওই লোকটাকেই নিবেন যে লোকটা কর্মঠ, বা আপনার কাছে মনে হবে যে না এই লোকটাকে দিয়ে আমার এই কাজটা হবে। রিসার্চও হচ্ছে এক্সাক্টলি অনেকটা এরকমের। প্রফেসর হচ্ছে ওই লোকটাকে নেয় বা ওই রিসার্চ স্টুডেন্টটাকে নিবে যাকে তার কাছে মনে হবে যে না এই কাজটা তাকে দিয়ে পারবে। হ্যাঁ, এখন আমরা সে কিন্তু এক্সপেক্ট করে না যে আপনি সব জেনে যাবেন। ইভেনচুয়ালি মাস্টার্স বাই রিসার্চে বা পিএইচডি তে এসে অনেক নতুন কিছু শিখতে হয়। কিন্তু যেটা আপনাকে মেইল করার সময় এনশিওর করতে হবে যে ইউ নো দ্য এটিকুয়েট, প্রফেসরদেরকে উইথ রেসপেক্ট অ্যাড্রেস করতে হবে। আপনার মেইলটা খুব ভালো হতে হবে, আপনার সিভিটা ভালো হতে হবে। আর সিজিপিএ এর কথা অনেকেই বলে যে সিজিপিএ আসলে আমি সিজিপিএ টা ডেফিনেটলি একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আমি বলবো না যে এটা আসলে কোনো সিগনিফিকেন্ট না। কিন্তু সিজিপিএ টা আমি এরকম অনেক দেখেছি যে 2.8 পেয়েছে বা 2.9 পেয়েছে। ইয়েস, দেয়ার আর ফ্রম পার্টিকুলার ইউনিভার্সিটিস। প্রথম দিকে ইউনিভার্সিটি পুরাতন, আমি একটু টেকনিক্যাল লাইনের কথা বলছি, কারণ আমি আসলে নন টেকনিক্যাল সাইড গুলো আমি খুব একটা জানা নাই। সো ইঞ্জিনিয়ারিং মানে পার্টিকুলারলি আমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কথা বলি, তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের হচ্ছে লাইক আমি দেখেছি যে 2.8 2.9 নিয়েও ইউনিভার্সিটিতে যাচ্ছে, মাস্টার্সে যাচ্ছে বা পিএইচডি তে যাচ্ছে, এবং ওখানে যেয়ে খুব ভালো করছে। কিন্তু একটা জিনিস এখানে একটু খেয়াল করার ব্যাপার যে সিজিপিএ টা হয়তো 2.8, কিন্তু ইভেনচুয়ালি might be he has 3 or 4 conference papers published in IEEE, অথবা কোনো ভালো স্কোপাস অথবা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স কোনো জার্নালে সেকেন্ড অথর থার্ড অথর হিসাবে হয়তো একটা বা দুইটা পেপার তার আছে। অথবা যদি পার্টিকুলারলি ইউএস এর জন্য হয়, হয়তো জিআরই তে 315 প্লাস স্কোর আছে অথবা 310 প্লাস স্কোর আছে। সো দেয়ার আর সাম আদার ক্রাইটেরিয়াস অলসো। সিজিপিএ ইজ দ্য মানে লাইক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা তো অস্বীকার করার কিছু নাই। মানে অনেক ইউনিভার্সিটি আছে যে সিজিপিএ এটা আসলে একটা স্কলারশিপও যখন সিলেকশন হয় সিজিপিএ এটা একটা ফ্যাক্ট। কিন্তু ব্যাপারটা এরকমও না যে কারো সিজিপিএ 2.8 বা 2.9 বা 3 সে স্কলারশিপ পাবে না, ব্যাপারটা এরকমও না। কিন্তু হ্যাঁ, তাকে একটু কষ্ট করতে হবে। তাকে ওই যে সিভিটা একটু ভালো মতো বানাতে হবে, তাকে কিছু রিসার্চ পেপার তাকে পাবলিশ করার জন্য চেষ্টা করতে হবে, তাকে কিছু রিলেভেন্ট জব এক্সপেরিয়েন্স এর জন্য গ্যাদার চেষ্টা করতে হবে, তার এসওপি আমরা যেটাকে বলি স্টেটমেন্ট অফ পারপাস, বা মানে কি বলবো যে লেটার অফ রিকমেন্ডেশন লেটার যেটা টিচারদের কাছ থেকে আনি, এই জিনিসগুলো একটু গুছায় আনতে হবে। জিআরই স্কোরটা ভালো থাকতে হবে। এটা আসলে একটা কম্প্রিহেন্সিভ ইয়ে। অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি যদি আইএলটিএস এ 8 পাই আমার কি স্কলারশিপ পাওয়াটা ইজি হবে? লাইক আইএলটিএস জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আমার জানা মতে মানে শুধুমাত্র আইএলটিএস এর উপর বেস করে কোনো স্কলারশিপ সাধারণত দেয়া হয় না। মোস্ট অফ দি ইউনিভার্সিটিজ আসলে লাইক আমরা যেহেতু নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইউনিভার্সিটির কিছু ক্রাইটেরিয়া থাকে যে ওভারঅল 6 অথবা পার্টিকুলার ওভারঅল 6.5 এরকম কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়। সো আইএলটিএস আসলে আমি বলবো যে লাইক এটা কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়া না, বাট এটা অ্যাডমিশনের জন্য ক্রাইটেরিয়া। এটা মাচ মোর রিলেটেড উইথ অ্যাডমিশন, নট উইথ স্কলারশিপ। স্কলারশিপের জন্য ব্যাচেলরের সিজিপিএ, রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, এবং সিভির মধ্যে আমি কি দিচ্ছি সবকিছু মিলে আসলে। তো এইটা হচ্ছে একদম ভেরি প্রেসাইসলি আমি যদি বলি যে অস্ট্রেলিয়ার মাস্টার্স বা রিসার্চ বা সাউথ কোরিয়া, মালয়েশিয়া বা নর্থ আমেরিকার জন্য। কিন্তু ইউরোপের মাস্টার্স এর ব্যাপারটা আসলে একটু ডিফিকাল্ট, মানে ডিফারেন্ট। এই ইউরোপে আসলে মাস্টার্স এর ওদের সুইডেনেরটা যদি আমি বলি, মানে আমি সাউদার্ন ইউরোপের ব্যাপারগুলো আমার ঠিক জানা নাই, যে লাইক পর্তুগাল বা স্পেনের ব্যাপারগুলো জানা নাই, বাট মানে হোল জিনিসটাই সেম হওয়ার কথা আর কি আমার জানা মতে। কারণ ওদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু অ্যাক্রিডিটেশন সিস্টেম আছে,
তো ওরা পুরা জিনিসটাকে একইভাবে কমপ্লাই করতে চায় অ্যাপার্ট ফ্রম এনি কান্ট্রি। ইউরোপের মাস্টার্স এর ব্যাপারটা হচ্ছে যে ইউরোপের 120 ক্রেডিট কমপ্লিট করতে হয় এবং এর মধ্যে রিসার্চের পার্টটা মানে থিসিসের পার্টটা এটা ডিফল্ট, বাই ডিফল্ট এটা করতেই হবে। মানে এখানে শুধু কোর্স ওয়ার্ক করে মাস্টার্স ওরা দেয় না। এবং অ্যাডমিশনের পার্ট যেটা বলি, ওরা হচ্ছে ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয়। মানে যেহেতু এখানে কোর্স ওয়ার্ক ফার্স্টেই হচ্ছে প্রথম 1.5 বছর, সাধারণত 2 বছরের প্রোগ্রামে প্রথম 1.5 বছর হয়তো যেহেতু কোর্স ওয়ার্ক নিয়ে কাজ করতে হয়, সো ইউরোপের ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় সাধারণত। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করার চেষ্টা করে, এটা মোস্ট অফ দি কেসেস। কিন্তু সুইডেনের পার্টটা একটু ডিফারেন্ট। সুইডেনের পার্টটা হচ্ছে সুইডেনের মাস্টার্স এর স্কলারশিপ, মাস্টার্স এর অ্যাডমিশনটা ওরা হচ্ছে সুইডিশ গভর্নমেন্ট সেন্ট্রালি করে। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি নামে ওদের একটা ওয়েবসাইট আছে। ওইখানে হচ্ছে বছরের 2টা সময় অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করে। তো ম্যাক্সিমাম 4টা সাবজেক্টে হচ্ছে অ্যাপ্লাই করা যায় সুইডেনে মাস্টার্স এর জন্য। সো ওইখানে গেলে সাবজেক্টে ওই স্টুডেন্টরা চেক করতে পারবে। তো সে হি ক্যান চুজ লাইক হুইচ 4 সাবজেক্টস হি ওয়ান্ট টু অ্যাপ্লাই। তো ওইখানে তার পছন্দের 4টা সাবজেক্ট একই সাথে মানে একই সেশনের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। তো সুইডেনের ওরা হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করেছি, এখন হয়তো কিছুটা সিস্টেম চেঞ্জ হয়েছে, লাইক তখন মাচ মোর অন পেপার বেসড ছিল অ্যাপ্লিকেশনটা। এখন হয়তো অনেক কিছু অনলাইন হয়েছে, বাট যে রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলা দরকার আমার জানা মতে এটা চেঞ্জ হয় নাই, যে লাইক সিভি, আইএলটিএস বা এসওপি, রিকমেন্ডেশন লেটার, এগুলো সাধারণত চেঞ্জ হয় না আমি যতটুকু জানি। সো আমি বলবো যে লাইক সুইডিশ ইউনিভার্সিটি গুলোর জন্য হচ্ছে ওই পার্টিকুলার ওই সময়টাতে অ্যাপ্লাই করার জন্য ওখানে চুজ করতে হবে। এইখানে একটা ফ্যাক্ট আমি বলি, র্যাঙ্কিং এর কথা অনেকেই বলে। র্যাঙ্কিং কি আসলে এটা একটা লাইক হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ র্যাঙ্কিং কিন্তু সবসময় আসলে ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলা সবসময় আসলে প্রেসাইসলি ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড রিফ্লেক্ট করে না। কারণ কি, অনেক ক্ষেত্রে যে ইউনিভার্সিটি গুলা নতুন, লাইক মনে করেন যে র্যাঙ্কিং করার জন্য একটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে রিসার্চ কোলাবোরেশন, রিসার্চ আউটপুট, ফ্যাকাল্টিদের প্লাস স্টুডেন্টদের রিসার্চ, লাইক মাচ মোর অন রিসার্চ ফোকাসড। এখন সাধারণত দেখা যায় যেগুলো অনেক পুরনো ইউনিভার্সিটি বা অনেক ব্র্যান্ডেড ইউনিভার্সিটি লাইক অক্সফোর্ড, হার্ভার্ড, লাইক এখানে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, তো ওরা করে কি ফ্যাকাল্টি অনেক থাকে এবং ওরা ডেফিনেটলি দে হ্যাভ হিউজ রিসার্চ ফান্ড, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু অনেক সময় এরকমও হয় র্যাঙ্কিং এ হয়তো ইউনিভার্সিটি 700 বা 800 বাইরে, কিন্তু পার্টিকুলার সোলার এনার্জি রিসার্চে ওই ইউনিভার্সিটিটা অনেক ভালো, এরকম কিন্তু হয়। কারণ হচ্ছে যে হ্যাঁ, ও অন্য অন্য ফিল্ডে হয়তো তার রিসার্চ ইমপ্যাক্ট ভালো না, বা কোনো বিগ শট প্রফেসর হয়তো কাজ করছে না, বা ওরকম কোনো আউটপুট নাই। সো এই জিনিসগুলা সবকিছু মিলে কাজ করে। সো আমি অনেক স্টুডেন্ট হচ্ছে লাইক যখন অ্যাপ্লাই করে মাস্টার্স এর জন্য বা পিএইচডি এর জন্য, ইনডিড লাইক র‍্যাঙ্কিং একটা ফ্যাক্টর, কিন্তু আমি বলবো র‍্যাঙ্কিং এর সাথে সাথে যদি এই জিনিসটাও কেউ দেখে যে লাইক আমি আসলে যে জিনিসটা নিয়ে কাজ করব বা যার আন্ডারে কাজ করব, যে পার্টিকুলার সুপারভাইজার, উনি আসলে কতটুক মানে উনি কতটুক ফেমাস বা উনি উনার ফিল্ডে কতটুক মানে রিনাউন্ড। তো ইভেনচুয়ালি মানে অনেক রিনাউন্ড প্রফেসরই আছেন, লাইক র‍্যাঙ্কিং এ যত নিচে থাকুক, কথার কথা লাইক একটা ইউনিভার্সিটি বাইরের ইউনিভার্সিটির র‍্যাঙ্কিং যদি লাইক 1000 এর বাইরেও হয়, নট লাইক যে ওইখানে কোনো খুব রিনাউন্ড প্রফেসর নাই। ইনডিড মানে ওইখানে ডেফিনেটলি প্রফেসর আছেন, সাইটেশন হয়তো 10,000 15,000 এরকম প্রফেসরও আছেন। কিন্তু র‍্যাঙ্কিং এর পিছনে এই জন্য যে লাইক সব ফিল্ডে হয়তো তার রিসার্চ ইমপ্যাক্ট এক না, বা অন্য কোনো মাইনর ইস্যু থাকতে পারে। সো আমি বলবো যে এই জিনিসগুলো একটু দেখে ওয়াইজলি চুজ করার জন্য, মানে যদি নর্থ আমেরিকার জন্য হয়। আর ইউরোপের ক্ষেত্রে যেটা দেখছি যে ওরা আসলে ইউরোপে পিএইচডিটা হচ্ছে কি লাইক ওরা মোস্টলি ওরা ইন্ডাস্ট্রি বেসড পিএইচডি মানে ইন্ডাস্ট্রি ফান্ডেড পিএইচডি করতে চায়। যেরকম
ইউকে বা অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউএস এর জন্য আমি বলি দে হ্যাভ ইন্ডাস্ট্রি ফান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটির অনেক নিজেদের ফান্ড থেকে রিসার্চ করার জন্য। কিন্তু লাইক আমি সুইডেনের পার্টটা প্রেসাইসলি বলতে পারবো, কারণ আমি দেখছি যে ওইখানে সাধারণত এমন না যে বছরের পার্টিকুলার সময়ে একটা নির্দিষ্ট সংখ্যক পিএইচডি স্টুডেন্টকে স্কলারশিপ দিবেই। ওরা যখনই কোনো ইন্ডাস্ট্রি থেকে ফান্ড পায় কোনো পার্টিকুলার প্রজেক্ট অ্যাকমপ্লিশ করার জন্য, তখন হচ্ছে কল ফর লাইক স্টুডেন্ট দেয়। সো এই জন্য মানে সবসময় হয়তো পিএইচডি সার্কুলারটা দেখা যায় না, বাট ইয়েস দেয়ার আর ভ্যাকেন্সিজ, সো একটু খেয়াল রাখলে হবে। আর মাস্টার্স এর জন্য সুইডেনে যেটা বললাম যে অ্যাডমিশনটা সেন্ট্রালি হয়, আর সুইডেনের টিউশন ফি 2009 বা 10 সাল পর্যন্ত সম্ভবত ছিল না মাস্টার্স এর, কিন্তু 2000 ইফ আই এম নট রং 2011 বা 12 থেকে সম্ভবত ওরা টিউশন ফি ইম্পোজ করে মাস্টার্স এর জন্য। কিন্তু সুইডেনের মাস্টার্স এর জন্য যেটা করে যে সুইডিশ গভর্নমেন্টের স্কলারশিপ আছে, এসআই স্কলারশিপ যেটাকে বলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ। এটা লাইক সুইডিশ ইনস্টিটিউট হচ্ছে সুইডিশ গভর্নমেন্টের অথরাইজড অর্গানাইজেশন। ওরা হচ্ছে প্রত্যেক বছর ঠিক করে আর কি যে কারা স্কলারশিপ দিবে, তো ওইখানে আবার আলাদা করে অ্যাপ্লাই করতে হয়। অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করার পরে এসআই তে মানে সুইডিশ ইনস্টিটিউটে ওইখানে ওদের সবকিছু নিয়ম কানুন দেয়া থাকে, ওই অনুযায়ী আবার অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে সুইডেনে। সুইডিশ স্কলারশিপ ছাড়াও লাইক ইউরোপে মাস্টার্স এর জন্য আরেকটা প্রমিনেন্ট স্কলারশিপ হচ্ছে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ, মানে এটা কি ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডেড, যেটা প্রচুর স্কলারশিপ ওদের। এবং আমার যতটুকু জানা আছে যে ওরা দে আর ট্রাই টু কভার লাইক অলমোস্ট অল ফিল্ড, মানে প্রত্যেকটা ফিল্ডেই ওরা স্কলারশিপ দেওয়ার চেষ্টা করে। এইটার আরেকটা ফিচার হচ্ছে লাইক ওরা হচ্ছে জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম, মানে লাইক কোনো পার্টিকুলার একটা ইউনিভার্সিটি না, 2টা বা 3টে ইউনিভার্সিটিতে হয়তো স্টুডেন্টটাকে মানে জাস্ট একটা সেমিস্টার হয়তো লাইক জার্মানিতে করে বা টেক্সট ইউনিভার্সিটিতে করে, সেকেন্ড সেমিস্টারটা আরেকটা ইউনিভার্সিটিতে করে, এরকম লাইক কম্বাইন করে হচ্ছে মাস্টার্সটা করে। ইরাসমাস মুন্ডাসের স্কলারশিপটা হচ্ছে ওই রকমের। তো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আছে, এসআই আছে। আর ইঞ্জিনিয়ারিং এ এই 2টা ছাড়া অনেক জার্মানিতে দাদের স্কলারশিপ আছে, বা দাদের স্কলারশিপের জন্য মাস্টার্স এর কথা আমি বলছি, যে দাদের জন্য যেটা হয়েছে যে ওদের দে হ্যাভ সাম পার্টিকুলার রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, প্রবাবলি ওদের 2 বছর বা 3 বছর, বা নাম্বারটা আমি শিওর না, আমি রিকোয়েস্ট করবো যে একটু চেক করতে, কারণ আমি অনেক আগে এই জার্মানির এইটা একটু ঘাটাঘাটি করছিলাম। সো ওদের জব পার্টিকুলার ফিল্ডে হচ্ছে 2 বা 3 বছরের বা কোনো একটা নির্দিষ্ট সময় জবের এক্সপেরিয়েন্স থাকতে হয়, তখনই ওরা এলিজিবল হয়। এবং এসআই এর কথা যেটা বললাম, আমরা যখন অ্যাপ্লাই করছি তখন ওদের রিকোয়ারমেন্টটা ছিল না, কিন্তু ওরা সম্ভবত গত 2-3 বছর ধরে এই একটা নিয়মটা ইম্পোজ করছে যে অ্যাপ্লাই করার জন্য পার্টিকুলার একটা নির্দিষ্ট সময় রিলেভেন্ট ফিল্ডে জব এক্সপেরিয়েন্স লাগবে, একটা নির্দিষ্ট আওয়ারের একটা ইস্যু থাকে, তো ওইটা ওদের আছে এসআই তে। সো এই 2টা হচ্ছে লাইক গভর্নমেন্টের স্কলারশিপ। এছাড়াও কমনওয়েলথ স্কলারশিপ আছে অলরেডি। কমনওয়েলথ স্কলারশিপ আমাদের এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে সবসময় দেয়, বাট এইটা ছাড়াও কমনওয়েলথের ওয়েবসাইটেও অনেক সময় দেয়, বা অনেক প্রফেসরের কাছেও থাকে। মাস্টার্স এ হয়তো একটু কম, বাট পিএইচডি তে একটু বেশি থাকে আর কি। সো আমি বলবো যে এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করতে, কারণ আমি অনেকগুলা কান্ট্রি বলে ফেলছি। এটা লাইক যত আসলে এক্সপ্লোর করা যায় বা যত ঘাটাঘাটি করা যায়, নিজেরাই হয়তো বের করতে পারবেন আপনারা। তো আরেকটা হচ্ছে আহ এখানে মালয়েশিয়াতেও সেম, আপনার অ্যাপ্লিকেশনটা স্কলারশিপ সহ যদি অ্যাপ্লাই করতে চায়, আর যাওয়ার পরে পিনন আমাকে বলতে বলে যে যাওয়ার পরে আসলে কোনো ইস্যু কিনা। আমি যেটা বলবো যে অনেকেই আছে স্কলারশিপ ছাড়া বিভিন্ন দেশে পড়তে যায়। লাইক আমি সুইডেনেই পেয়েছি, বা অস্ট্রেলিয়াতেও আমি দেখছি, বা ইউরোপেও আমি দেখেছি। কিন্তু যেটা হয় যে এটা একটু স্ট্রাগলিং মানে একটু কষ্ট, মানে কঠিন আর কি। করতে পারে না এমন না, ডেফিনিটলি দেয়ার আর পিপল করছে, অনেক ভালোভাবে করছে এবং দে আর ডুইং গুড। কিন্তু একটু মানে মাথায় আগে থেকে মানে মাইন্ডসেটটা করতে হবে যে না, আমাকে প্রচুর কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে ইন এ সেন্স এটা যে পড়াশোনার পিছনে, কারণ দেশের বাইরে গেলে প্রথম হচ্ছে কালচার শক একটা হয় প্রথম 3-4 মাস, বা ইভেন
পরেও এক্সটেন্ড করতে পারে। এই কালচারাল শক একটা আছে, বাপ মার থেকে দূরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, নিজে নিজে রাঁধতে হয়, যে এই জিনিসগুলো অ্যাডাপ্ট করা। এবং আমাদের দেশে আমরা যেভাবে পড়ে আসছি, আহ বাইরের পড়াশোনাগুলা আমি বলবো না যে সবই কঠিন সাবজেক্ট। ইভেন লাইক আমরা আইইউটি তে 180 ক্রেডিটের মতো কমপ্লিট করছি। আইইউটি তে পড়া আমার কাছে কঠিন লাগছে অনেক। বাট ইউরোপের যেটা হইছে যে ৫টা একটা সেমেস্টারে যদি ৫টা কোর্স থাকে, এর মধ্যে ২টা বা ৩টা কোর্স আসলে থাকবেই যে ইন্টেনসিভলি পড়াশোনা করতে হবে। ইন্টেনসিভলি মানে আসলে প্রচুর পড়তে হয়। বাকি ৩টা হয়তো এমনি লাইক নরমাল পড়াশোনাতে ভালো করা যায়। আ আর বাকি ১টা বা ২টা আসলে কোর্স থাকে যে প্রচুর পড়তে হয়। সো ওই অনেকে আছে কাজ করে, করে এই জিনিসগুলা ম্যানেজ করে, কিন্তু একটু কঠিন আরকি। সো আমি আ বলব যে অনেকেই আছে, অনেকেই গেছে, অনেকেই যাচ্ছে, ফিউচারে হয়তো যাবে। আ কিন্তু ওই মাইন্ডসেটটা ওরকম রাখতে হবে যে না, আমি আসলে আমি করতে হবে, আমি করব। সোজা কথা। আমার অন্য কোনো ওয়ে ফরওয়ার্ড নাই। তো এরকম করে মাইন্ডসেট নিলে হোপফুলি মানে যত কষ্টই হোক ইভেনচুয়ালি মানে কোর্সটা ডিগ্রিটা শেষ করা যায় আরকি। কারণ আদারওয়াইজ পড়াশোনাতে এফোর্ট না দিলে আমি দেখছি যে স্পেশালি ম্যাথ এর কোর্স গুলা বা প্রোগ্রামিং এর কোর্স গুলা অন্যান্য সাবজেক্ট গুলাও ডেফিনিটলি কঠিন করা যায়, কিন্তু আমাদের দেশের আমরা মানে আন্ডারগ্রেডে যখন ম্যাথ করি, সেটা মানে বুয়েটে হোক বা আইআইটি তে হোক বা রুয়েট কুয়েট অন্য জায়গাতেই হোক, আমাদের ম্যাথের ইয়েটা হচ্ছে কি আমরা অনেকটুকু করতে ওই সিস্টেমেটিক একটা মানে অনেকটা মুখস্থের মতো হয়ে যায়। কিন্তু ইউরোপে আমি যেটা দেখছি যে মাস্টার্স এর আমার ম্যাথের যে কোর্স গুলা ছিল, আমার আমার নিজের আসলে অনেক কষ্ট হইছে। কারণ ওরা কোনো ক্লাসের মতো অঙ্ক করাইতো না। মানে কোনো আমরা যেরকম করতাম যে হ্যাঁ, ঠিক আছে এই জিনিসের একটা এক্সাম্পল দেখা দিত স্যাররা। সো ব্যাপারটা ওরকম ছিল না। ওরা জাস্ট একটা অঙ্ক আসে থিওরি বলে দিত এবং ওই থিওরি কিভাবে আসছে এটা শুধু এক্সপ্লেইন করত। এই রিলেটেড ম্যাথ-ট্যাথ সবকিছু ওই আমাকেই করতে হবে। সো ওই ম্যাথের কোর্স গুলো আমার কাছে খুব কঠিন লাগছে। তো ম্যাথের আর স্পেশালি প্রোগ্রামিং গুলো আমাদের বলবো যে হ্যাঁ, অনেক বাংলাদেশ থেকে অনেকেই যারা গেছে অনেক ভালো করছে। বাট অনেকেই আছে যে স্ট্রাগল করছে। সো ২ টা জিনিসই একটু মাথায় রাখা দরকার। তো আমি বলব যে যারা বাইরে মানে বিশেষ করে টেকনিক্যাল সেক্টর থেকে যারা বাইরে পড়তে যায়, ম্যাথ আর প্রোগ্রামিং স্কিল এই জিনিসগুলো আসলে যত মানে একটু সফিস্টিকেটেড হওয়া যায় তত ভালো আরকি। এই তো। মোটামুটি এইটুকুই। তো আমি যদি পার্টিকুলার আরো কোনো কোয়েরি থাকে আমি ডেফিনিটলি আছি। সমস্যা নেই। বিনন? ধন্যবাদ স্যার আপনাকে এতগুলা টপিক আসলে এত সুন্দর করে গুছিয়ে বলানোর জন্য। আমাদের এখানে অনেকগুলা পার্টিসিপেন্ট উপস্থিত আছেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে দয়া করে আমাদের এখানে চ্যাট বক্সে লিখে দিবেন। ততক্ষণে স্যার আমরা সামনে এগোই। স্যার এখানে স্যার আরেকটা বিষয় জানার ছিল। জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই দুটার মধ্যে লিভিং কোয়ালিটি এবং এক্সপেন্সেস এর মধ্যে ডিফারেন্সটা কি কি আছে অ্যাজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ? আচ্ছা, আচ্ছা। আ ইউরোপে যেটা বলছি যে আসলে মানে যদি ব্যাপারটা এরকম হয় যে ২ জায়গাতে স্কলারশিপ থাকে, ওই ব্যাপারটাতে আমি যাচ্ছি না। তাইলে মানে বার্ডেনটা আসলে অনেক মানে ইজি হয়ে যায় আরকি। পড়াশোনার উপর চাপটা অনেক মানে কারণ মানে পেটের খাবার জোগাড় করতে হবে। এটা আসলে সবসময় স্ট্রাগলিং। সো ওইটা যদি কোনভাবে ম্যানেজ হয়, তো পড়াশোনাটা অনেক একটু ফোকাস থাকা যায় আরকি। আর পার্ট টাইম জবের আসলে অপশন আ দুনিয়ার সব জায়গাতেই থাকে, টু বি অনেস্ট। কোথাও হয়তো একটু কঠিন, কোথাও হয়তো একটু না। যেরকম আমি যেই শহরে ছিলাম, আ আমাদের সাথে লাইক চুয়েটের ভাইয়ারা ছিল, ইভেন বুয়েটের একটা ভাইয়া ছিল, আহসানের একটা ভাইয়া ছিল। তো ইভেন আন্ডারগ্রেড করা আমাদের বাংলাদেশী একজন ছেলে। ও হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলর করতেছিল। সো এমনি তো সুইডেন প্রচন্ড ঠান্ডার দেশ। লাইক সে উইন্টারে -25, -30 এরকম টেম্পারেচার হইতো। সো যেইটা করতো যে আমরা হচ্ছে সকালে যেরকম যে পেপার দেয়, ভোরবেলা আমরা বাসায় পেপার পাই। তো অনেকে যেটা করতো যে সুইডিশরা এই কাজটা কেউ করতে চাইতো না। বাট জানতো যে দেয়ার আর স্টুডেন্টস। সো লিঙ্কশপিং এ যেটা করতো যে এই কাজগুলো অনেক স্টুডেন্ট নিত এবং মানে ভোর 5:30 5টার সময় এই -30 এর মধ্যে বা -25 এর মধ্যে পেপার ডিস্ট্রিবিউট করত। সো মানে এটা আসলে লাইফ এরকমই। এটা মানে নেগেটিভলি দেখার কিছু নাই বা অন্যভাবে দেখার কোনো অপশনই নাই। কারণ মানে এইটা একটা চ্যালেঞ্জই। আমি তো বললাম।
কিন্তু দেয়ার আর ওয়েজ, অনেকে রেস্টুরেন্টে কাজ করতো, অনেকে ম্যাকডোনাল্ডস এ কাজ করতো। তো এই অপশন গুলো সবসময়ই থাকে। ইভেন অস্ট্রেলিয়াতেও লাইক এখন তো উবার আসছে, লাইক আমি এখানে তো প্রায় দেখেছি উবার ইটস এ যারা কাজ করে, ইভেন কিছুদিন আগে এখানে প্রায় অস্ট্রেলিয়াতে যেটা হয়েছে মেজরিটি আন্ডারগ্রেড এবং মাস্টার্স এর স্টুডেন্ট হচ্ছে লাইক ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, বাংলাদেশ। মানে এটা প্রচুর স্টুডেন্ট, এবং মেজরিটি যেটা করে যে আন্ডারগ্রেডে কিন্তু স্কলারশিপ খুব কম, খুবই কম, মানে ফ্র্যাকশনাল আমি বলবো। মানে আমাদের দেশের কনটেক্সটে আরকি, আমাদের দেশ থেকে আমি এ পর্যন্ত মানে খুব কমই দেখছি, এখানের কথা বলতেছি। সো ওরা যেটা করে যে ওরা এখানে কাজ করে লিভিং কস্ট প্লাস টিউশন ফি ২ টাই ম্যানেজ করে। সো কাজের অপশন আছে, ইউরোপেও আছে আমি বলবো, অস্ট্রেলিয়াতেও আছে। এখন কোভিড এর জন্য একটু ক্রিটিক্যাল, লাইক লোকজন বের হইতেছে না। বাট এখন আমি আসলে আল্লাহ তাআলা জানে যে সিচুয়েশন কতদিন মানে কন্টিনিউ করবে। এরকম হলে একটু বলা ডিফিকাল্ট, কিন্তু পাস্টের কথা আমরা যদি বলি, তা আমি দেখে আসছি যে না, স্টুডেন্টরা এখানে আসলে পার্ট টাইম কাজ করে পড়াশোনা করতেছে, আমি দেখে আসছি। একটু মানে একটু না একটু ডিফিকাল্ট, বাট দে ডিড ইট, সামহাউ দে ম্যানেজড ইট। এবং দেয়ার আর প্লেন্টি, মানে এটা আসলে দেয়ার আর মেনি হু কুডন্ট, সাইমালটেনিয়াসলি দেয়ার আর হু ডিড ইট, সোজা কথা। সো নেগেটিভ পজিটিভ দুইটাই আছে আমি বলবো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের অলরেডি ২-১টা কোয়েশ্চেন চলে এসেছে। গ্র্যাজুয়েশন অথবা তাদের স্টাডি কমপ্লিট করার পরে সুইডেন এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনটার মধ্যে জব অপরচুনিটিসের সুযোগটা বেশি, সুইডেন এবং কম্পেয়ার টু অস্ট্রেলিয়া? সুইডেন এবং অস্ট্রেলিয়া ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট পিনন। কারণ হচ্ছে যেটা আমি দেখে আসছি যে টেকনিক্যাল সেক্টরে জব আসলে সবসময় থাকে, মানে স্পেশালি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য জব সবসময় থাকে, মানে কিছু না কিছু জব থাকেই, যেটা যে কোনো দেশে যাও। এবং আমাদের আমাদের দেশের কথাও যদি বলি, যে দেখা যায় যে অন্য একটা সাবজেক্টে পড়ে হয়তো জব পাওয়া হয়তো একটু কঠিন, কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট পড়ে কিন্তু মোটামুটি একটু কম্পারিজন এভারেজে কিন্তু একটু তাড়াতাড়ি জব পাওয়া যায়। আমি বলতেছি না যে মানে সবাই একদম খুব বসে থাকে বা সবাই খুব একদম খুব ভালো ইয়া পায়, কিন্তু এভারেজের কথা যদি বলি, যে টেকনিক্যাল জব গুলা হচ্ছে কি, কারণ আসলে লাইক লাইক আমি যদি হুয়ার ডিভাইস নিয়ে কাজ করি, বাংলাদেশের হুয়ার ডিভাইস যেরকম অস্ট্রেলিয়াতেও সেম, চায়নাতেও সেম, কানাডাতেও সেম। সো এই ফিচারটা টেকনিক্যালের ছেলেপেলেরা সবসময় একটু সুবিধা পায়। আর ওদের ওই অ্যানালিটিক্যাল স্কিল গুলা ভালো থাকাতে somehow they can grab the things very quickly. So এই জিনিসটার জন্য আমি বলবো যে কম্পিউটার সায়েন্সের ছেলেপেলেদের জব দুনিয়ার সব জায়গাতেই এখন আছে, এটা নিয়ে কোনো মানে ডাউট নাই, আনপ্যারালাল। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, বিগ ডাটা আসছে, অনেক কিছু আসছে। এটা আমি বলবো যে কম্পিউটার সায়েন্স না, এখন এই যে স্পেসিফিক যে ফিচার গুলো আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা বা স্ট্যাট নিয়ে কাজ করা বা সিমুলেশন নিয়ে কাজ করা, এগুলো আসলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স যে কোনো ফিল্ড থেকে যেতে পারে। আমি বলবো যে টেকনিক্যাল ছেলেপেলেদের আসলে একটা অ্যাডভান্টেজ ওরা পায়, মানে যে কোনো কান্ট্রিতেই যাক। আর সাবজেক্ট ওয়াইজ জবের জন্য মেজরিটি আসলে যেটা করে যে, সোজা কথা হচ্ছে আমি যদি স্কিলড হই, ডেফিনেটলি দে আর গোইং টু হায়ার মি, দ্যাটস অল। এটা আসলে যে কোনো কান্ট্রিতে, কারণ আমি এরকম এখনো পর্যন্ত মানে খুব কম দেখছি যে সামহাউ কোন একটা পার্টিকুলার ব্যাপারে সে টেকনিক্যাল সেক্টরে কম্পিটেন্ট এবং হি ইজ ট্রাইং হার্ড ফর গেটিং আ জব এবং সে পায় নাই, এরকম আমি দেখি নাই। মাইট বি এটা টাইম লাগতে পারে, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস, বাট ইভেনচুয়ালি এন্ড অফ দি ডে মানে হি ম্যানেজ দ্য জব। ঠিক আছে? সো এইটা আসলে আ টোটাল জিনিসটা আসলে কান্ট্রির উপরে না। টোটাল জিনিসটা হচ্ছে আমি কি পারি, আমি আমাকে যে কোম্পানিটা নিবে টেকনিক্যাল সেক্টরে, আমি কি ওদের রিকোয়ারমেন্ট গুলা জানি কিনা, বা আমি ওদেরকে মানে ওদের ইস্যু গুলো আমি কমপ্লাই করতে পারবো কিনা। ইফ আই ক্যান ডু দ্যাট, দে আর গোইং টু হায়ার মি, সোজা কথা। এটা আসলে মানে প্রচুর আছে যে লাইক এইখানে অস্ট্রেলিয়াতে এসে মাস্টার্স করছে, ভালো ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, কিন্তু স্টিল হি ইজ লুকিং ফর জব। মানে হি ইজ ফ্রম ইভেন লাইক টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এটা আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল এর উপরে।
হ্যাঁ, অ্যাজ এ হোল সাবজেক্টে টেকনিক্যাল সাবজেক্টের আছে। টেকনিক্যাল সাবজেক্ট আমি এই জন্য বলতেছি কারণ হচ্ছে আমি বাকিরা অডিয়েন্স যারা আছে, আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আমার মানে আমি এই ব্যাপারটা একটু জানা আছে। অন্য জিনিসগুলো আমার জানা নাই। সো এইজন্য আমি আগেই সরি বলতেছি। মানে কারণ আসলে যেহেতু জানা নাই আমি ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। বাট স্টিল যে সাবজেক্টেরই হোক, কেউ যদি তার পার্টিকুলার সাবজেক্টে ভালো হয়, লাইক কেউ যদি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের হয় এবং সে যদি ডাটা অ্যানালাইসিস খুব ভালো মতো করতে পারে, আমি এরকম আসলে খুব চান্সেস মানে এটা প্রবাবিলিটি খুব কম যে সে ভালো কিছু করতে পারবে না। কারণ আমি এখানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এখন লাইক আমি অনেককেই চিনি যে তারা বিগ ডাটা নিয়ে কাজ করতেছে এবং দে হ্যাভ শিফটেড দেয়ার ক্যারিয়ার এবং ওয়ার্কিং ফুল টাইম অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট। বাট লাইক ইভেন দে আর ওয়ার্কিং with the people from applied statistics and the statistics. So এটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে পার্টিকুলার ওই ছেলেটা বা ওই মেয়েটা সে আসলে কি জানে, সে যেখানে কাজ করতে চাচ্ছে সে কি তার জন্য প্রিপেয়ার করছে কিনা নিজেকে, তার স্কিল গুলা কি কি, এটা পুরাটাই তার উপর ডিপেন্ড করে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, আপনি যদি ওই সুইডেন এবং অস্ট্রেলিয়া এই দুইটা কান্ট্রির ওয়েদার কন্ডিশন সম্পর্কে দু এক লাইন বলতেন। কারণ দেখা যায় বাংলাদেশের ওয়েদার যেহেতু নাতিশীতোষ্ণ, এখানে বাইরে ইউরোপ অথবা নর্থ আমেরিকার দিকে যাওয়ার পরে স্টুডেন্ট অনেক স্ট্রাগল করে ওয়েদারের কারণে। আপনি যদি অস্ট্রেলিয়া এবং ইউরোপের কান্ট্রিগুলোর ওয়েদার সম্পর্কে যদি দু এক লাইন বলতেন। ওয়েদার আসলে লাইক আই লাইক সুইডেন। আমি সুইডেনের ওয়েদার আমার কাছে খুব ভালো লাগছে। এটা আসলে -35 বা -30 এটা আহ এটা ইউজ টু হয়ে যায়। হ্যাঁ, একটু ওয়েদার একটু গ্লুমি সুইডেনের ইভেন লাইক বাট হইছে কি একটা জায়গায় থাকতে থাকতে আসলে একটা জিনিস জায়গা ভালো লেগেই যায়। যত মানে খারাপই হোক। সো ওয়েদার নিয়ে আমি কোন কমপ্লেইন করব না। ইভেন লাইক আমি অ আমাদের অস্ট্রেলিয়াতে যেটা হইছে আমি সিডনিতে আছি। সিডনির ওয়েদার অলমোস্ট আমাদের বাংলাদেশের মতো। তো গত বছরও বুশ ফায়ারে প্রচুর মানে ক্ষয়ক্ষতি হয়েছে ওদের বনের টেম্পারেচার অলমোস্ট 38-40 হয়ে যায়। তো ওয়েদার আমি অস্ট্রেলিয়ার ওয়েদার আমি বলব যে মানে সিডনির নিউ সাউথ ওয়েলস এর দিকে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো whereas সিডনি হচ্ছে লাইক সুইডেন হচ্ছে টোটালি কোল্ড কান্ট্রি। সুইডিশরা হচ্ছে মানে খুব কম কথা বলে। ওরা খুব চুপচাপ বেশি কথা বলা পছন্দ করে না। সো ওরা প্রয়োজন ছাড়া কথা বলে না। বাট খুব এথিক্যাল। খুবই মানে স্ক্যান্ডিনেভিয়ান লাইক পুরা জোনটাই খুব এথিক্যাল আমি বলব। আর স্টুডেন্টরা আসলে স্ট্রাগল এর ব্যাপারটা এরকম না। মানে ১ম যাওয়ার পরে একটু ঠান্ডা হয়। কিন্তু আ পরে ইউজড টু হয়ে যায়। এটা আসলে ওয়েদার কোন ইস্যু আসলে মনে হয় খুব একটা সিরিয়াস ইস্যু না। তাই অনেকে ঠান্ডাও পছন্দ করে। কিন্তু ইভেনচুয়ালি যেটা হয় যে আমাদের দেশে আমার যেরকম যে সাইনাস ছিল। কিন্তু ঠান্ডার দেশগুলোতে আসলে ঠান্ডার জন্য সাইনাস হয় না। আমাদের দেশে হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য এই ইস্যু গুলো হয়। তো আমি এরকম অনেককে চিনি যে যায় ঠান্ডা মানে যাওয়ার পরে ওদের আর কোন অ্যালার্জির কোন কিছু হয় নাই। কারণ এয়ার মানে বাতাস-টাতাস বা এনভায়রনমেন্ট খুব ক্লিন। আমাদের দেশের গ্রামের মতো আরকি। আমাদের ঢাকা পলিউটেড বাট ঢাকার বাইরে গ্রামগুলা তো লাইক ইটস অলমোস্ট বিদেশ, তাই না? সো মানে কনসিডারিং দ্যা এনভায়রনমেন্ট অ্যান্ড দে আর ইভেন বেটার দ্যান অ্যাব্রোড আমি বলব। সো ওয়েদার এর জন্য আসলে এটা সমস্যা না। মানে এটা যে কেউ পিক করতে পারে। তবে টেকনিক্যালি যদি আমি বলি অস্ট্রেলিয়ান বা সুইডিশ এর লাইক সুইডেনে যেটা হইছে যে প্রচুর টেকি জায়ান্ট আছে লাইক Scania, Volvo, Skype, Spotify, Tetra Pak, ইভেন Zeepar. তো ওরা লাইক অস্ট্রেলিয়ার চেয়ে অনেক স্মলার কান্ট্রি বাট দে হ্যাভ বিন ভেরি ইনোভেটিভ। লাইক one of the like cleverest nation in the world. সুইডরা হচ্ছে very few of the like people যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হচ্ছে ওরা লাইক they supported the USA as well as the Russia. তো সরি রাশিয়া তো না লাইক জার্মান, ইউএসএ এবং জার্মান দুইজনকে ওরা সাপোর্ট মানে লাইক ইভেনচুয়ালি লাইক লিংকিং কাজ করে গেছে। সো ওরা হচ্ছে ওদের দেখা যায় যে ৮-৯ জন করে করে লাইক এসএমই এর মতো ফর্ম করে। সো স্টুডেন্ট যারা যায়, যারা একটু ভালো টেকনিক্যাল কাজ জানে বা স্পেশালি কম্পিউটার সায়েন্স এর ভাইয়া ওরা এই স্কোপটা পায় যেহেতু ছোট ছোট কোম্পানি এবং কেউ যদি লাইক কোনো কিছু পিক করতে পারে তো
আমি বলবো যে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে স্পেশালি ফ্রম সিএসি এন্ড দ্য আদার্স, সুইডেন হ্যাজ এ লাইক, আমি একটু আগে রাখবো সুইডেনকে টেকনিক্যাল ইনোভেশনের দিক থেকে। অস্ট্রেলিয়া মাচ মোর ইম্পোর্টেড বেস, দে ইম্পোর্ট এভরিথিং ফ্রম চায়না এন্ড আদার্স। লাইক রিসার্চে আছে, কিন্তু ওদের আসলে এত বড় ল্যান্ড এন্ড পপুলেশন এত লেস, আসলে ওরা বদার করে না আর কি খুব একটা। থ্যাংক ইউ স্যার। আমরা এখন কোয়েশ্চেন আনসারিং সেশনে চলে যাচ্ছি স্যার। আসলে আমাদের কাছে বেশ কিছু কোয়েশ্চেন চলে এসেছে। আহনাফ আবিদ ভাই লিখেছেন, এনি টিপস ফর দি আন্ডারগ্রেড স্টুডেন্টস অর আন্ডারগ্রেড অ্যাপ্লিকেন্টস? আচ্ছা, আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য সুইডেনের আন্ডারগ্রেড যদি আমি বলি, সুইডেনে আন্ডারগ্রেড সম্ভবত সুইডিশ ল্যাঙ্গুয়েজে। এই ব্যাপারটা আমার আসলে সঠিক জানা নাই। তা আমি রিকোয়েস্ট করব, যদি সুইডেনের আন্ডারগ্রেডের জন্য জানতে ইচ্ছুক হন আপনি, আমি আপনাকে বলবো যে ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে গেলে আপনি হয়তো ডিটেলস পেতে পারবেন। আর অস্ট্রেলিয়ার আন্ডারগ্রেড যদি বলেন, অস্ট্রেলিয়ার হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে এন্ড কানাডা, ওদের মানে এখানকার এই তিনটা দেশের ইউনিভার্সিটি গুলোরই অথরাইজড হচ্ছে ওদের কিছু সাপোর্ট সেন্টার আছে অথরাইজড, এবং সো ফার আই নো ওরা কোনো এটার জন্য এডিশনাল কোনো আপনাকে টাকা বা কোনো কিছু দিতে হয় না, রাদার দে গাইড ইউর অ্যাপ্লিকেশন। আইডিপি আছে একটা এর মধ্যে, ব্রিটিশ কাউন্সিল, আই এম নট শিওর অ্যাবাউট অস্ট্রেলিয়া, ওরা অস্ট্রেলিয়াতে হেল্প করে কিনা আমি শিওর না, বাট আইডিপি করে, আইডিপি প্রেসাইসলি ফর অস্ট্রেলিয়া। সো আন্ডারগ্রেডের ব্যাপারটা হচ্ছে ওরা স্কলারশিপ আমার জানা মতে একটু কম দেয় না, এটা বলবো না, দেয়, একটু কম দেয় এবং একটু কম্পিটিটিভ। সো এবং ওদের পার্টিকুলার কিছু রিকোয়ারমেন্ট আছে। সো ওই যে সাবজেক্টে আপনি করতে চান, আপনি রিকোয়ারমেন্ট সাবজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু কাইন্ডলি ইউনিভার্সিটিতে চেক করে নিন। ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আপনি যান, আপনি ডিটেইলস ইনফরমেশন পাবেন। পাশাপাশি আমি আপনাকে সাজেস্ট করবো আন্ডারগ্রেডের জন্য আপনি যদি আইডিপি তে যান। আইডিপির কথা এই জন্য বলছি কারণ হচ্ছে আইডিপি সম্ভবত ধানমন্ডি, গুলশান, ঢাকাতে কিছু ব্রাঞ্চ আছে, এবং ওরা প্রবলি অথরাইজড অর্গানাইজেশনই, মানে ওদের লায়াজন আছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোর সাথে। সো এটা একটু কাইন্ডলি আপনি ওখানে গেলে ওরা হয়তো আপনাকে আরো প্রপার হেল্প করতে পারবে। আমি ডিটেলস এটাতে যাচ্ছি না, কারণ আন্ডারগ্রেড নিয়ে আসলে আমার সঠিক ধারণা নাই, মানে আন্ডারগ্রেডের অ্যাপ্লিকেশন নিয়ে আমি, অস্ট্রেলিয়ার আন্ডারগ্রেড নিয়ে আমার আসলে প্রপার নলেজ নাই। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার রেজাল্ট 3 এর নিচে, বাট এখনো আরো 2টা সেমিস্টার বাকি আছে, সেই জন্য আমি কিভাবে কি করতে পারি এমএসসি এর জন্য ট্রিপলিতে? আচ্ছা, গ্রেট। 3 এর নিচে এটা ডাজন্ট ম্যাটার, এটা সিজিপিএ তো এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সামনে যে 2টা সেমিস্টার আছে, গেট দ্য হাইয়েস্ট গ্রেড ইনডিড, মানে যত ভালো গ্রেড তোলা যায়, যত ভালো গ্রেড তোলা যায়, এটা একটা নাম্বার 1, মানে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে আপনি চেষ্টা করেন, আপনার যদি 4th ইয়ারে থাকেন, আপনার সামনে যে থিসিসটা করবেন, থিসিস পেপারটাকে একটু ভালো মতো করার, সো দ্যাট ইউ ক্যান পাবলিশ দ্য থিসিস ইন অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স। যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হন, লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি হন, চেষ্টা করেন কনফারেন্স পেপারটাকে বা থিসিসটাকে আইটিপি কনফারেন্সে পাবলিশ করতে, অথবা আপনি যদি আপনার সুপারভাইজারের সাথে কথা বলেন, পটেনশিয়াল সুপারভাইজার থিসিসে, আপনি ট্রাই করতে পারেন যে কোনো ইন্ডেক্স জার্নালে যদি পাবলিশ করা যায় কিনা, এটা করতে পারেন। জার্নালের জন্য আপনার সুপারভাইজার ডেফিনেটলি জানবে যে প্লিজ ডু নট পাবলিশ ইন প্রিডেটরি জার্নালস, লাইক চেক বিফোর, লাইক জার্নাল স্কোপাস ইন্ডেক্স কিনা এবং ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সড কিনা, এটা একটু চেক করে নিয়েন। সো এটা ইন্ডেক্স জার্নালের লিস্ট আছে, আপনারা গুগল করলে জানতে পারবেন। সো নাম্বার 1 হচ্ছে বাকি 2টা সেমিস্টার খুব ভালো মতো গ্রেড তুলতে হবে, একদম প্রচুর পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে থিসিসটা ভালো মতো করতে হবে। সাইমালটেনিয়াসলি আপনি যদি বাইরে পড়তে যাইতে চান, তাইলে সেটা হচ্ছে যেটা করতে হবে যে আপনাকে আসলে ঠিক করতে হবে যে আপনি কোন জায়গায় যাবেন। কারণ ইউএসএ, আমি যেটা বললাম যে ইউএসএ, মানে নর্থ আমেরিকা, মালয়েশিয়া এর প্রসেসটা একটা, আবার ইউরোপের প্রসেসটা একটা। সো ইউরোপে জিআরই লাগতেছে না, বাট আইএলটিএস হচ্ছে রিকোয়ারমেন্ট, ওদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেটা ইউএসএ তো আপনার লাগবে, ইউএসএ তো আইএলটিএস বা টোফেল লাগবে। সো যদি ইউএসএ টার্গেট করেন, সো আমি বলবো যে মানে জিআরই, যে মানে আমি
বলবো না যে যেই সময়টা আপনি কোর্স ওয়ার্কে পড়া পড়তেন ওইটা পড়া বাদ দিয়ে জিআরই পড়েন, কিন্তু যেই সময়টা আপনি অন্য কাজে হয়তো হয়তো আড্ডা মেরে নষ্ট হইতো, হয়তো টিভি দেখে নষ্ট হতো অথবা ফেসবুকে নষ্ট হইতো, আমি বলবো প্লিজ স্পেন্ড দ্যাট টাইম ফর জিআরই। সো জিআরই দিলে যেটা হবে যে আপনার অ্যানালিটিক্যাল স্কিল গুলা বাড়বে, ইভেনচুয়ালি আপনার ওই যখন আপনি লাস্ট সেমিস্টারে থাকবেন বা যদি গ্রাজুয়েশনের 1 বছর পরও যেতে চান, ইন দ্য মিন টাইম ইউ উইল হ্যাভ এ ভেরি মানে লাইক স্ট্রং ব্যাকগ্রাউন্ড, মানে ভেরি গুড প্রিপারেশন টু গেট আ গুড স্কোর ইন জিআরই। সো জিআরই বই আপনি বাজারে অ্যাভেলেবল, নীলক্ষেতে গেলেই ঢাকার নীলক্ষেতে প্রচুর আছে, ইভেন এখন তো অনেক প্রচুর অনলাইন বুক শপও আছে, ওদের কাছে বললেও দিয়ে যায়। যে ব্যারনের জিআরই আছে, আমাদের সময় বিগ বুক ছিল, আমি জানি না এই মুহূর্তে আছে নাকি। সো এরকম জিআরইর বই ইয়ে করে পড়তে পারেন, ঠিক আছে, জিআরইটা পড়া শুরু করে দেন। আর রিসার্চ পেপারের কথা তো বললাম, এই তো এই 3টা করলে হোপফুলি ইনশাআল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আরেকজন লিখেছেন মিনহাজ মাহমুদ, উনি লিখেছেন আমার বিএসসি ট্রিপল এর উপর, বাট আমি এমএসসি করতে যাচ্ছি কম্পিউটার সায়েন্সের। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আলাদা, আমার অ্যাপ্লিকেশন প্রসেসর স্কলারশিপে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, এইটা হচ্ছে মিনহাজ, মিনহাজ আর লাইক মিনহাজ ফ্রম বায়োস্ট। মিনহাজ, আর ইউ দেয়ার? জি স্যার, 22 স্যার। আচ্ছা, গুড। আচ্ছা মিনাজ, যেটা হচ্ছে এইটা কোনো সমস্যা না, আমার আমার মাস্টার্স মেকানিক্যালের, তো তোমরা জানো এটা, তো এটা এটা কোনো প্রবলেম না। আহ, যেটা হচ্ছে যে তোমার ডিপেন্ড করবে যে আসলে কোথায় অ্যাপ্লাই করতে যাচ্ছ আর কি। মানে মেজরিটি তুমি দেখতে পারবা যে আসলে যদি ব্যাচেলার ইলেকট্রিক্যাল ডাজন্ট ম্যাটার বা ব্যাচেলার মেকানিক্যাল, প্রচুর ছেলেবেলে মেকানিক্যালে ব্যাচেলার করে বায়োমেডিক্যালে মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে। আমি নিজে মেকানিক্যালে পিএইচডি এখন এনার্জি, আসলে লাইক আমি পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করতেছি না, অনেকে আছে যে ডাটা সায়েন্স নিয়ে কাজ করতেছে। একটু আগে মেকানিক্যালের কথা বললাম যে লাইক তোমার মানে এইটা আসলে কোনো ইস্যু না, বাট মানে ডিপেন্ড করতে হবে যে কম্পিউটার সায়েন্স তো একটা হিউজ ফিল্ড, কোন জিনিসটা নিয়ে কাজ করবো। আমি কি রোবোটিক্স নিয়ে কাজ করবো, কারণ রোবোটিক্স এ তখন আমার ইলেকট্রিক্যাল পার্টও আসতেছে, মেকানিক্যাল পার্টও আসতেছে, আমি আসলে কোনটা নিয়ে কাজ করব। সো ওই অনুযায়ী আসলে তোমার এসওপি অ্যাপ্লিকেশনের জন্য যেটা বা স্কলারশিপের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, যে এসওপি স্টেটমেন্ট অফ পারপাসটা খুব ভালোভাবে লিখতে হবে, সিভিটা খুব ভালোভাবে করতে হবে। আর স্কলারশিপের জন্য যেটা সবসময় বললাম যে রিলেভেন্ট যদি কোনো সায়েন্টিফিক পেপার পাবলিশ থাকে, না থাকলে যে হবে না এমন না, বাট থাকলে ডেফিনেটলি খুব ভালো হয়। রিলেভেন্ট জব এক্সপেরিয়েন্স যদি থাকে, সবকিছু মিলে কিন্তু একটা ভালো প্যাকেজ হয়ে যায়। সো অ্যাডমিশন কমিটিকে সোজা কথা আমার আসলে কনভিন্স করতে হবে যে আমি মানে এসওপি তে যেটা করে, কারণ এসওপি ইজ অল অ্যাবাউট ইয়োরস, লাইক কারণ আমাকে তো বা তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, তো তুমি হচ্ছে এসওপি দিয়ে তোমার কনভিন্স করতে হবে, বা সিভিটিভি দিয়ে তাদেরকে অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করতে হবে যে আমি এইটা পড়তে চাই। এবং বাট এইটা খুবই কমন, ইলেকট্রিক্যাল পড়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতেছে, এটা তো খুবই কমন। আমাদের কামরুল ইসলাম স্যার ছিল না আমাদের ট্রিপল অ্যাডভাইজার বইটা, তোমরা কি পাইছিলা? স্যার আসতো মাঝে মধ্যে, স্যার স্যার কিন্তু লাইক সম্ভবত আমি ইফ আই এম নট রং, স্যারের সম্ভবত মাস্টার্স জাপান থেকে যে করছে, স্যারের সম্ভবত কম্পিউটার সায়েন্সে মানে ডিগ্রি, আমি যতদূর আমি জানি, বাট এটা এটা কমন, এটা কমন আমাদের ব্যাচমেটদের মধ্যে, আইওটি তে প্রচুর ব্যাচমেট আছে যে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতেছে, এটা এটা খুবই কমন। আমি তোমাকে যেটা বললাম যে এটা করতে পারো। আর স্কলারশিপের প্রসেসটা আসলে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে না। স্কলারশিপ বললাম না, এটা হচ্ছে একটা হলিস্টিক প্যাকেজ। তোমার সিভিটা কেমন, তোমার রেজাল্ট কেমন, তোমার এসওপি কেমন, তোমার লেটার অফ রিকমেন্ডেশন যারা দিচ্ছে ওটা কি ভালো কিনা, পেপার আছে কিনা, পেপার কোথায় পাবলিশ করছো, জব এক্সপিরিয়েন্স আছে কিনা, সবকিছু মিলে আসলে স্কলারশিপ। বুঝতে পারছি স্যার। শামিম আল মাহমুদ, উনি লিখেছেন আমরা কিভাবে রেকমেন্ডেশন লেটার পেতে পারি? আচ্ছা শামীম, রিকমেন্ডেশন লেটার নরমালি হচ্ছে দেয় হচ্ছে আপনি ব্যাচেলারে মানে সাধারণত যেটা করে যে আন্ডারগ্রেড করে কি যদি মাস্টার্স করতে যায়, তার থিসিস সুপারভাইজার একজন থাকে বা প্রজেক্ট সুপারভাইজার একজন থাকে, ওইখান থেকে একজন সাধারণত দেয় সাধারণত। আর একজন হচ্ছে নেয় যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অনেক সময় দেয়, বা আপনি যেই টিচার আপনাকে সবচেয়ে মানে ইনভলভ ছিলেন, যে লাইক কোনো টিচার যদি 4টা 5টা কোর্স আপনাকে নিছে এবং হি ক্যান জাজ
সোজা কথা রিকমেন্ডেশন লেটার আপনি তার কাছ থেকে নিবেন যিনি আপনাকে জাজ করতে পারবেন। থিসিস সুপারভাইজারের কথা আমি এই জন্য বলতেছি যে উনি যেহেতু আপনি তার আন্ডারে পার্টিকুলার একটা বছর থিসিস করছেন, উনি আপনাকে ওই টাইমটা পাইছে জাজ করার। বা কোনো টিচার যদি ৩টা-৪টা কোর্স নেয়, উনি আপনাকে জানে যে আপনার আসলে আপনার স্ট্রং পয়েন্ট কোনটা বা উইক পয়েন্ট কোনটা। সো ওই জিনিসগুলা এভাবে কোনো কোর্স টিচারও দিতে পারে। মানে সোজা কথা হচ্ছে, আবার কেউ যদি জব ব্যাচেলরের পরে হয়তো অনেকে ১.৫ বছর ২ বছর জব করে, তারপরে হায়ার স্টাডিজ এর জন্য যায়। ইন দ্যাট কেস আপনি যার সুপারভাইজারের আন্ডারে, মানে আপনার ম্যানেজার যিনি থাকবে, যার আন্ডারে জব করছেন, ইভেন ইউ ক্যান টেক দ্য রিকমেন্ডেশন ফ্রম হিম অর হার অলসো। সো এটা ডিপেন্ড করে, মানে সোজা কথা রিকমেন্ডেশনটা আপনি তার কাছ থেকেই নিবেন যিনি আপনি যার সাথে কাজ করছেন, এবং দ্য পিপল হু ক্যান জাজ ইউ। নাফিস নেওয়াজ লিখেছেন, এমএসসি করার জন্য ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে কিভাবে শুরু করব? স্যার, মিস্টার নাফিস নেওয়াজ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। আপনি যদি রেকর্ডিংটা প্রথম থেকে দেখেন তাহলে আমাদের এটা হিসাবে কিভাবে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে শুরু করবেন সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মুসাররাত সুলতানা সুমি, উনি লিখেছেন, ইজ দেয়ার এনি এক্সট্রা ফ্যাসিলিটিস ফর ফিমেল স্টুডেন্টস ইন ইউএস ইউনিভার্সিটিস? ফিমেল স্টুডেন্টদের জন্য কোনো এডিশনাল আছে কিনা, এটা মাস্টার্স বা রিসার্চের জন্য যখন আসলে অ্যাপ্লাই করা হয়, আমার জানা মতে, আমি ভুল হইতে পারি, কিন্তু নরমালি হচ্ছে প্রফেসররা সাধারণত এই জিনিসটা হয়তো দেখে না, কিন্তু অনেক ইউনিভার্সিটি একটা রেশিও মেনটেন করতে চায় যে মেল এবং ফিমেলের একটা পার্টিকুলার নাম্বার ওরা মেনটেন করতে চায়। সো এইটা অনেক জায়গায় করে, কিন্তু এটা আসলে সবাই করে না, কিন্তু কিছু না, আমি বলবো যে এখন অনেক ইউনিভার্সিটি করে যে ওরা স্কলারশিপ যখন দেয় বা অ্যাডমিশন যখন দেয়, দে ওয়ান্ট টু মেইনটেইন আ সার্টেন রেশিও বিটুইন মেল এন্ড ফিমেল। কারণ ইউনিভার্সিটির র‍্যাঙ্কিং এর এটা সম্ভবত ওরা কিছু রিপোর্ট দেয়, এবং ফিমেলদের এই ইস্যুটাকে ওরা কিছুটা সম্ভবত হাইলাইট করতে চায় অনেক ইউনিভার্সিটি। আমি ভুল হতে পারি, কিন্তু আমার জানা মতে এডিশনাল ফ্যাসিলিটি আসলে কতটুকু পাওয়া যায় আমি জানি না, কিন্তু ওরা পার্টিকুলার একটা নাম্বার ফিমেল স্টুডেন্ট ওরা এনরোল করতে চায়। রুফাইদা মালেক লিখেছেন, I have got an acceptance letter from Miami University, Ohio, but my parents are a bit confused if it's worth my undergrad. এটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, can you please help a bit? ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন। এটা আসলে প্যারেন্টস এর অ্যাকসেপ্টেন্স লেটার, আসলে আমি বলবো যে এটা আসলে ডিসিশনটা বা এই ডিসিশনটা পুরাটাই হচ্ছে আপনার এবং আপনার ফ্যামিলির উপর ডিপেন্ড করে। কারণ এটা এইসব ডিসিশন নেয়ার জন্য আসলে মেইন স্টেক হোল্ডার হচ্ছে যে আপনি, আপনার প্যারেন্টস এবং আপনার ফ্যামিলি মেম্বার্স। সাথে কানেক্টিং কিছু পার্ট হচ্ছে আপনাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন, আপনার আসলে ফিডব্যাক কি, সবকিছু মিলে। সো আমি বলবো যে বাইরে পড়তে যাওয়া তো সবসময় এটা অ্যাডভেঞ্চারাস, এবং মানে ডেফিনিটলি এটা পড়াশোনা মানে বেটার, শুধু পড়াশোনা না, অনেক কিছুই বেটার ইনপুট দেয়। কিন্তু এটা আসলে প্রবাবলি আই এম নট দ্য রাইট পারসন। আমি হলে আসলে এটা ডিপেন্ড করে। আমি আসলে ক্লিয়ার আনসার এটা আমি একটু কনফিউজড। আমি বলবো যে প্লিজ কনসাল্ট ইউর প্যারেন্টস, কারণ আন্ডারগ্রেড তো, কারণ অনেক স্টুডেন্টই আসলে আন্ডারগ্রেডে ডিরেইল হয়। অনেক বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে আন্ডারগ্রেডে, তারা শেষও করতেছে। কিন্তু আমি বলবো যে আপনি আসলে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু কথা বলেন, বাট ডেফিনেটলি যেটা বললাম যে বাইরে পড়তে আসা এটা তো সবসময় থ্রিলিং। এটা তো আসলে মানে এই চান্সটা সবাই পেতে চায়। নুরুন নাহার নিঝুম, উনি লিখেছেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে কি জব পাওয়া যাবে? কোন পার্টিকুলার কান্ট্রির কথা বলেছে? নো স্যার, ওনার কোনো কান্ট্রি উল্লেখ করা নেই। এনভায়রনমেন্টাল সায়েন্স
এখন পর্যন্ত আসলে যে কয়টা সাবজেক্ট মানে দেশের বাইরে খুব ভাইব্রেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে তাদের মধ্যে একটা। ফার্স্ট অফ অল আমাদের দেশের গদবাঁধা যে চিন্তা ভাবনা, যে ওই চিন্তা ভাবনার মতো আসলে না। এনভায়রনমেন্টাল সায়েন্সে আমাদের বাংলাদেশেও কিন্তু এখন প্রচুর জব, মানে আমাদের দেশেও যদি কেউ অনার্স করে বা মাস্টার্স করে, সাবজেক্ট রিলেটেড জব আছে। হয়তো অনেকে কোশ্চেন করতে পারে বা আর্গু করতে পারে যে জবের এক্সপেক্টেড স্যালারি নিয়ে কারো হয়তো ওইটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, কিন্তু আমি যতটুকু জানি যে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আমাদের বাংলাদেশে গভর্নমেন্টাল সেক্টর গুলা ছাড়াও, লাইক বিসিএস ছাড়াও প্রাইভেটেও এখন অনেক জব আছে। আর দেশের বাইরে এনভায়রনমেন্টাল সায়েন্স সবসময়ই লুক্রেটিভ সাবজেক্ট, সব সময় প্রচুর এনভায়রনমেন্ট। এখন তো সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট, লাইক এইগুলা সবসময়ই মানে লাইক ভাইব্রেন্ট টপিক। ডেফিনেটলি মানে কেউ যদি এনভায়রনমেন্টাল সায়েন্সে ক্যারিয়ার পার্সু করতে চায়, ভেরি মাচ মানে ভেরি গুড ডিসিশন। এনভায়রনমেন্টাল সায়েন্স, এগ্রিকালচারাল সাইড, এইগুলো আসলে যতদিন দুনিয়া থাকবে এগুলো সবসময় ভাইব্রেন্ট টপিক। শুধু মানে বাইরে না, আমাদের দেশেও যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশে যে অল্প কিছু ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ হয়, তার মধ্যে ময়মনসিংহ এর এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু একটা। কারণ হচ্ছে লাইক এগ্রিকালচার ডিমান্ড সবসময়ই থাকবে। সো লাইক এনভায়রনমেন্টাল সায়েন্সে যদি ক্যারিয়ার পার্সু করতে চান, ভেরি মাচ ওয়েলকাম। এবং থ্যাংক ইউ ফর লাইক কনভেনশনাল চিন্তা ভাবনা না করার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে অল্প কিছু সময় দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব পার্টিসিপেন্টকে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে উপস্থিত ছিলেন। স্যার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রোগ্রামের। আপনি যদি এন্ডিং এর জন্য কিছু একটা বলে দিতেন, আপনার ফাইনাল ওয়ার্ডস। আচ্ছা, যাই হোক, পিননকে থ্যাংক ইউ এবং ভিডিও হোসেনকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমি আসলে সবসময় মানে লাইক এটা একটা গ্রেট অপরচুনিটি টু শেয়ার মাই থটস উইথ দা লাইক ফ্রেশ এন্ড ইয়াং এনার্জেটিক গাইস। তো অশেষ ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে এই সুন্দর আয়োজনটার জন্য। আর বাইরে পড়তে আসা, যেটা আমি বলবো যে বাইরে আমি মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, এটা আসলে একটা মাইন্ডসেট। আমি সবসময় বলি যে লাইক একটা জিনিস দেশে হয়তো কাজ করতেছি বা চেষ্টা করতেছি, হচ্ছে না, এই জন্য দেশের বাইরে পড়তে চলে আসবো, নট লাইক দ্যাট। বাইরে যদি কারো পড়তে আসতে কেউ চায়, ভেরি মাচ ওয়েলকাম এন্ড দে শুড পারসু ইট। বাট বিফোর কামিং হিয়ার মাইন্ডসেটটা ওরকম করতে হবে যে আমি যদি এই জিনিসটা চাই, আমার আসলে জিনিসটা পার্সু করা দরকার, যে নিজেকে প্রিপেয়ার করা দরকার এবং সবকিছু প্ল্যান্ড অনুযায়ী আগানো দরকার। ব্যাপারটা যেন এমন না হয়ে যায় যে আজকে আমি ঠিক আছে যে এই জিনিসটা লাইক কথার কথা হয়তো জার্মানিতে অ্যাপ্লাই করলাম, তো জার্মানিতে হচ্ছে না, যে ঠিক আছে আমি আবার মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলাম, তো মালয়েশিয়া হচ্ছে না, এটা এরকম না। আমি একটা পার্টিকুলার গোল সেট করে আমার হাইয়েস্ট যেই চেষ্টাটুকু আছে আমি যেন এখানে আমার এফোর্টটা দেই এবং ধৈর্য ধরে থাকতে হবে। কারণ অনেককেই আমি দেখি যে লাইক অনেকেই অ্যাপ্লাই করার ১ বছরের মধ্যে হয়তো স্কলারশিপ পেয়ে যায় বা ২ বছরের মধ্যে পেয়ে যায়। অনেকেই কিন্তু আবার ৫, ৬, ৭ বছরও লাগে। সো ওই ইন বিটুইন ৫, ৬, ৭ বছরটা বা ওই সময়টা একটু ধৈর্য নিয়ে থাকতে হবে। মানে এপ্লাই করতেছি, হচ্ছে না বলে ছেড়ে দিলে হবে না। আমাকে ওই যদি না হয় ফাইন্ড আউট করতে হবে আসলে কেন হচ্ছে না। মানে হাউ ক্যান আই লাইক মেক মাই প্রোফাইল স্ট্রঙ্গার। সো ওইটা নিয়ে কাজ করতে হবে। ওই যে কাজগুলা কি, যদি কারো রেজাল্ট খারাপ হয়, লাইক কেউ যদি মনে করে না আমার রেজাল্ট 3.1, 3.2, তো আমি তো আসলে রেজাল্ট চেঞ্জ করতে পারবো না। হোয়াট আই ক্যান ডু, আমি যেটা করতে পারি, I can have a very good score in GRE. I can have a very good like I can publish my paper in the conferences. Thesis paper যদি ভালো না হয়, I can have the communication with my faculty members so that মানে তারা যে কাজগুলা করে আমি যেন ইনভলভ হতে পারি। সো এই জিনিসগুলাতে হচ্ছে কন্টিনিউয়াস পার্সুয়েশন করতে হবে। তো এই পার্সুয়েশন গুলা যদি করি, তখন হবে কি যে আসলে আমার প্রোফাইলটা, এবং আরেকটা হচ্ছে যে রিলেভেন্ট জব এক্সপেরিয়েন্স। জব এক্সপেরিয়েন্স কিন্তু আসলে খুব ক্রিটিক্যাল, স্পেশালি রিলেভেন্ট।
সো টেকনিক্যাল ফিল্ডের জন্য দেখা গেছে যে 2 বছর 3 বছরের জব এক্সপিরিয়েন্স কিন্তু আসলে অনেক স্ট্রং পয়েন্ট। কারণ আমি আমার ক্ষেত্রেই যদি বলি যে আমার আমি যখন এপ্লাই করি সুইডেনে মাস্টার্স এর জন্য, আমার তখন অলমোস্ট প্রায় 3-4 বছরের জব এক্সপেরিয়েন্স ছিল, লাইক ইঞ্জিনিয়ারিং, প্রপার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক হেল্প করছে। শুধু আমার না, আমার পরিচিত অনেকেরই যখন তারা তাদের ফিল্ডে মাস্টার্স এর যখন এপ্লাই করতে গেছে দেশে 1-2 বছর জব এক্সপেরিয়েন্স নিয়ে, তো ওরা ওদের অ্যাডমিশন প্লাস স্কলারশিপটা পাওয়ার জন্য ইজি হয়েছে। সো আমি বলবো যে আন্ডারগ্রেড করেই যদি কেউ স্কলারশিপ ম্যানেজ করতে পারে তাহলে ভেরি গুড। যদি কেউ না করতে পারে, প্লিজ ডোন্ট বি ডিসহার্টেড। মানে ওইভাবে প্ল্যান করে কাজ করা যে রেজাল্ট তো যেটা হওয়ার হয়ে গেছে, রেজাল্টের বাইরে আমি আসলে কি কি করতে পারি, ওই যে পেপার পাবলিশ বললাম, জিআরই বললাম, আমার অন্যান্য কমিউনিকেশন স্কিল বাড়ানো, তো এই জিনিসগুলাতে যদি আমরা একটু মনোযোগ দিই দেখা যাবে ইভেন্চুয়ালি একটা পার্টিকুলার টাইমের পরে আওয়ার প্রোফাইল উইল বিকাম স্ট্রঙ্গার এন্ড কম্পিটেবল উইথ দ্য আদার্স। এই হচ্ছে মোটামুটি। আবারও ধন্যবাদ জানাই স্যার আপনাকে এই অল্প সময়ের মধ্যে এত ইনফরমেটিভ জিনিস আমাদেরকে জানানোর জন্য। না, থ্যাংক ইউ পিনন, থ্যাংক ইউ টু অল। থ্যাংক ইউ এভরিওয়ান আজকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। আর যারা লাইভে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনে আরো নতুন এপিসোড নিয়ে এবং নতুন বক্তা নিয়ে, নতুন দেশ নিয়ে আমরা আবার আলোচনা করব। এর মধ্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ পিনন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।